আবু সাঈদ হত্যাকাণ্ডর আসল রহস্য উদ্ঘাটনের মধ্যেই রয়েছে ওই আন্দোলনের সব রহস্য। কেমন করে প্লাস ডিজাইনে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, কারা এর নেপথ্যে ছিল, কেমন করে মানুষের আবেগকে কাজে লাগিয়ে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছিল, পুরোটা একটা সাইকোলজিক্যাল ওয়ার প্ল্যান যে ছিল সেটি খুবই স্পষ্ট হয়ে যাবে। এই রহস্য যখনই উদ্ঘাটিত হবে, মানে উদ্ঘাটিত হবে মানে কি, এই প্রশ্নগুলির মানে উত্তর যখনই জানা যাবে, মানুষ বুঝতে পারবে কতটা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল এই আবু সাঈদ। শেখ হাসিনাকে উৎখাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনাটিকে যেভাবে ব্যবহার করা হয়েছে তার প্রশংসা আসলে করতেই হয়। কিন্তু শুরু থেকে যেভাবে বলা হয়েছে যে এই মৃত্যু কি আসলে এতটা সরল, আদালতে এসে আবু সাঈদের বাবার যে জবানবন্দি আর আসামি পক্ষের আইনজীবীর যে যুক্তি উপস্থাপন, তাতে বিচারের রায় শুরুতেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। লক্ষ্য করুন, শুরু থেকেই দাবি করা হয়েছে আবু সাঈদকে পুলিশ শটগান দিয়ে গুলি করেছে এবং এতেই তিনি নাকি মারা গেছেন। কিন্তু বিষয়টা এত সরল না। আবু সাঈদকে গুলির ভিডিও মানুষ দেখেছে, কিন্তু সেই শটগানের কিন্তু প্রাণঘাতী কোনো বুলেট ছিল না। যা ছিল তা রাবার বুলেট বা ছররা গুলি। আবু সাঈদ কিন্তু গুলি খেয়ে উঠেও দাঁড়িয়েছিলেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, আর সেই কাজটি করেছেন তার সঙ্গীরাই। আর কয়েক ঘন্টা পরে তার মৃত্যুর খবর জানানো হয়। এই কয়েক ঘন্টার সময়ের মধ্যে কি ঘটেছিল? এটি একটা অনেক বড় প্রশ্ন। এই কয়েক ঘন্টা আবু সাঈদ কোথায় ছিলেন? যারা তাকে নিয়ে গিয়েছিলেন তারা কারা ছিল? এই প্রশ্নের কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। আবু সাঈদের বাবা মকবুল হোসেন গত ২৮শে আগস্ট ট্রাইব্যুনালে এসে যে সাক্ষ্য দেন, তাতে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও প্রতিবেদন আসে, মকবুল জানিয়েছেন দাফনের জন্য গোসল করানোর সময় তিনি আবু সাঈদকে একবার দেখেছেন। তখন তিনি দেখতে পান আবু সাঈদের মাথার পেছনে গুলি থেকে রক্ত ঝরছে। প্রসিকিউশনের দেওয়া সুরাথাল প্রতিবেদনেও আছে মাথায় আঘাতের কথা। ময়নাতদন্ত প্রতিবেদনে ২টি আঘাতের কথা বলা আছে। একটিতে লেখা হয় অ্যাভাব মেনশন ইনজিউরি। এর মানে কি? অ্যাভাব মেনশন ইনজিউরি এর মানে ২টি। ১, ছররা গুলির আঘাত, ২, হেড ইনজিউরি। কিন্তু এই হেড ইনজুরিটা এলো কোথা থেকে? এর জন্য দায়ী কে? ভিডিওতে যতটুকু দেখা গেছে তাতে তো মাথায় আঘাত থাকার কথা নয়। মকবুলের এই জবানবন্দিতে গোমর ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় প্রথম আলোর প্রতিবেদককে ফোনে শাসান ট্রাইব্যুনালের সে সময়ের প্রসিকিউটর, মানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই তাজুল কিন্তু ৭১-এ আলবদরের নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী। এটি সবাই আপনারা জানেন। তিনি দাবি করেন জবানবন্দিতে আবু সাঈদের মাথার পেছনে গুলি লাগার কথা বলেননি তার বাবা মকবুল হোসেন। প্রথম আলো এরপর শিরোনাম পাল্টে দিয়ে আবু সাঈদের মাথার পেছনে রক্ত, আর এই শিরোনাম পাল্টানোর ব্যাখ্যা দিয়েও লেখে জবানবন্দির সময় প্রথম আলোর প্রতিবেদকের নোটে গুলি শব্দটি লেখা রয়েছে। আপনারা জানেন যে সাংবাদিকের নোট সারা পৃথিবীতেই আদালতে একটি প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়। এবং আদালতে সাক্ষ্য হিসেবেও বিবেচিত হয় সাংবাদিকের নোট। এবং প্রথম আলো সেই ব্যাখ্যাটি দাঁড় করায় যে সেখানে সাংবাদিকের নোটে গুলি শব্দটি লেখা রয়েছে। তারপরেও প্রথম আলো কেন শিরোনাম পাল্টালো তা বোধহয় আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। প্রথম আলো মকবুলের সঙ্গে কথা বলতে পারেননি। তবে তার ছেলে আবু হোসেন নাকি বলেছেন গুলির কথা তার বাবা বলেননি। কিন্তু মাথায় রক্ত তবে কিভাবে এলো সেই প্রশ্ন আর তাকে করা হয়নি। মকবুলের ওই জবানবন্দির পর তাকে তড়িঘড়ি করে রংপুরে পাঠিয়ে দেওয়া হয়। তার হাত থেকে মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। ফলে সাংবাদিকরা তার সঙ্গে আর কখনোই কথা বলতে পারেননি। তবে প্রথম আলো শুধু নয়, সমকাল থেকে শুরু করে অনেক পত্রিকাতে আবু সাঈদের মাথায় গুলি দেখার কথা লেখা হয়েছে। এখানেই কিন্তু শেষ নয়। ট্রাইব্যুনালে আবু সাঈদের জব্দ করা যে গেঞ্জি উপস্থাপন করা হয় তাতে কিন্তু কোনো ছিদ্র ছিল না।
এটা কিভাবে সম্ভব যে গেঞ্জিতে ছিদ্র নেই কিন্তু গুলি গেঞ্জি ভেদ করে তার দেহে গিয়ে প্রবেশ করেছে। মানে ব্যাপারটা একেবারেই হাস্যকর হয়ে গেছে। বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এখানেই শেষ নয়। রাষ্ট্রপক্ষ মরদেহের এক্স-রে ও রেডিওস্কোপিক কোনো পরীক্ষাই করেনি। ফলে জানা যায়নি দেহের ভেতরে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন যেসব প্রসঙ্গ বিচারের সময় সামনে আনে তার প্রায় সবকিছুই উপেক্ষা করা হয়েছে। আজিজুর রহমান কি বিষয় নিয়ে এসেছিলেন চলুন একটু শুনে আসি তার কথা। যদি উক্ত ডকুমেন্টে বলা থাকে, অর্থাৎ গ্যারান্টর হিসেবে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি বলে থাকে যে এই ধরনের 12 বোর শটগানের কার্টিজ দ্বারা মানুষের স্কিনের কোনো ক্ষতি হবে না বা নন হ্যাজার্ডাস, তাহলে এক ধরনের বিবেচনা আসতো। এই যে বিষয়গুলো সহ 20টি পয়েন্টে যে আর্গুমেন্ট করেছি সেই বিষয়গুলো কিন্তু এখন আমরা জানতে পারবো না। কেন জানতে পারবো না? কারণ অনারেবল ট্রাইব্যুনাল শুধুমাত্র সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অ্যাজ ওয়েল অ্যাজ অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করেছেন। সেই অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট অনুসারে আমাদের কন্ডাক্টেড 29 নম্বর আসামি একটি চার্জে হাজতবাস এবং হাজতবাসকালীন বা আন্ডারগন, আর বাকি চার্জগুলো থেকে খালাস পেয়েছেন। আর 8 এবং 9 নম্বর আসামি মোট 5টি চার্জে অভিযুক্ত হয়ে ট্রায়ালের সম্মুখীন হয়েছিলেন। তার 4টি চার্জ হইতে 2 জনে খালাসপ্রাপ্ত হয়েছেন। মাত্র একটি চার্জে তাদের 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে, যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। আজিজুর রহমানের এই যে প্রশ্নগুলো এগুলো আদালত কেন একটিরও ব্যাখ্যা দেয়নি, কেন আমলে নেয়নি, সেই প্রশ্নের মধ্যেই রয়েছে সব রকমের উত্তর। প্রসিকিউশন থেকে মৃত্যুদণ্ড পাওয়া 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে 12 বোর শটগান দিয়ে তাকে গুলি করার অভিযোগ আনা হয়, কিন্তু সেই শটগানের কার্তুজ জব্দই করা হয়নি। এই ধরনের অস্ত্র সাধারণত তুরস্ক থেকে কেনা হয়। আইনজীবী দোলন দাবি করেছিলেন সেই কোম্পানি থেকে এই শটগান ও কার্তুজের স্পেসিফিকেশন অন্তত আনা হোক, তাতে জানা যাবে এই কার্তুজে মানুষ মারা যেতে পারে কিনা, কিন্তু তার এই আবেদনও উপেক্ষা করা হয়েছে। এই ধরনের শটগানের গুলির শক্তি নিয়ে কিন্তু অনলাইনে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। সেই তথ্যগুলি আপনাদেরকে দেব, কিন্তু যখন 2 জন পুলিশ সদস্যকে ফাঁসির রায় দেওয়া হলো আপনারা একজনকে দেখেছেন তিনি চিৎকার করে বলেছেন যে তিনি নির্দোষ। পুলিশ হত্যার বিচার চাই, 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 পুলিশ হত্যার বিচার হবে হবে। আমি কোনো কিছুই প্রমাণ হলো না, তাকে ফাঁসিও দিয়ে দেয়া হলো। কতটা নির্মম! অর্থাৎ যেটি দাঁড়ালো যে যেই কার্তুজ ব্যবহার করা হয়েছে, যে রাবার বুলেট বা ছড়রাগুলি ব্যবহার করা হয়েছে, তাতে কি মানুষ মারা যায়? রাবার বুলেটে মারা যাওয়ার ঘটনা খুবই রেয়ার। কালেভদ্রে হয়েছে কিনা সেটি ইতিহাসের পাতা ঘেঁটে দেখতে হবে, এবং এই রাবার বুলেট কতখানি শক্তিধর হতে পারে সেটি একটি কিন্তু অনেক বড় প্রশ্ন। এটিকে সারা পৃথিবীতে নন লেথাল ওয়েপন বলে, মানে এটি মরণঘাতী নয়। যাতে করে মানুষের মৃত্যু না হয় সে কারণে এই বুলেট ব্যবহার করা হয়, মানে রাবার বুলেট ব্যবহার করা হয়। কিন্তু এখন দোষ দেওয়া হচ্ছে যে এই বুলেটিনই নাকি তার মৃত্যু হয়েছে, অথচ কোনো কিছুরই কোনো প্রমাণ আদালতে হাজির করা যায়নি। দেখা যাক যে এই যে কার্তুজ, রাবার বুলেট এগুলো কিভাবে করে কাজ করে। যে দেখা যায় যে মানে 15 থেকে 20 মিটার অর্থাৎ 45 থেকে 60 ফুট দূরত্ব থেকে গুলি করা হলে অনেক ক্ষেত্রে কার্তুজের শক্তি কমে যায়। কারণ এই ধরনের রাবার বুলেটের শক্তি খুবই সীমিত থাকে। তখন এই ছড়রা গুলি চামড়া ভেদ নাও করতে পারে। মানে রাবার বুলেটের যে ধরেন কারো চামড়ায় গিয়ে আঘাত করবে, সেই আঘাতের একটা দৈর্ঘ্য আছে যে কত 15 থেকে 20 মিটারের মধ্যে সেটি আঘাত করতে পারে।
তবে মনে রাখতে হবে এটি কিন্তু অবশ্যই মরণঘাতী নয়। এটিতে মৃত্যু হয় না। আ ফলে ১৫ থেকে ২০ মিটার পর্যন্ত এটির একটু শক্তি থাকে আঘাত করার। এখন আবু সাঈদ পুলিশ এবং আ পুলিশের যে পুলিশ গুলি করছিলেন তার থেকে কতটা দূরত্বে ছিলেন সেটি খুব স্পষ্ট আমরা সবাই ভিডিওতে দেখেছি। সেখানে দেখা যায় যে আবু সাঈদকে গুলির যে ভিডিও এগুলো আছে এটি অবশ্যই ৫০ ফুটের বেশি দূরত্বের। আর সেই গুলি কিন্তু পেটের নিচের অংশেই লাগে। আপনারা ভিডিওগুলি ভালো করে পরীক্ষা করে দেখবেন যে তার গুলিগুলি শরীরের কোন অংশে লেগেছিল। গুলিবিদ্ধ হওয়ার পর সাঈদ কিন্তু হেঁটেই পিছু হটেন। এরপর কিছুক্ষণ বসে থাকেন। পরে একজনের সঙ্গে হেঁটে সামনে যান। সেই গুলি যদি শরীর ভেদ করেই যাবে তাহলে গেঞ্জিতে ছিদ্র নাই কেন? এই প্রশ্নের মধ্যেই রয়েছে এই আবু সাঈদ হত্যাকাণ্ডের রহস্য। এবং আপনারা জানেন যে ১৬ জুলাইয়ের এই ঘটনাটি সারা মানুষকে যেমন হতবাক করে দিয়েছিল, বিস্মিত করে দিয়েছিল, তেমনিভাবে এই প্রশ্নের মধ্যেই আবু সাঈদ হত্যাকাণ্ডর আসল রহস্য উদ্ঘাটনের মধ্যেই রয়েছে ওই আন্দোলনের সব রহস্য। কেমন করে প্লাস ডিজাইনে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, কারা এর নেপথ্যে ছিল, কেমন করে মানুষের আবেগকে কাজে লাগিয়ে এই আন্দোলনে শামিল হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছিল, পুরোটা একটা সাইকোলজিক্যাল ওয়ার প্ল্যান যে ছিল সেটি খুবই স্পষ্ট হয়ে যাবে। এই রহস্য যখনই উদ্ঘাটিত হবে মানে উদ্ঘাটিত হবে মানে কি এই প্রশ্নগুলির উত্তর যখনই জানা যাবে মানুষ বুঝতে পারবে কতটা meticulous ডিজাইনের অংশ ছিল এই আবু সাঈদ।